নমস্কার, একেবি প্রাইম নিউজের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। মঙ্গলবার তরুণদের গ্রীষ্মকালীন ছুটির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের সময়কে উপভোগ, শেখা এবং বেড়ে ওঠার জন্য কাজে লাগাতে উৎসাহিত করেছেন তিনি। এদিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, আমার সমস্ত তরুণ বন্ধুদের একটি চমৎকার অভিজ্ঞতা এবং আনন্দময় ছুটির শুভেচ্ছা জানাচ্ছি। গত রবিবারের মন কি বাতে যেমনটি আমি বলেছিলাম, গ্রীষ্মকালীন ছুটি উপভোগ করার, শেখার এবং বেড়ে ওঠার জন্য একটি দুর্দান্ত সুযোগ প্রদান করে। এই প্রচেষ্টায় এই ধরনের প্রচেষ্টা দুর্দান্ত। বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ তেজস্বী সূর্যের একটি পোস্টের জবাবে প্রধানমন্ত্রী এই কথা বলেন। তিনি শিশুদের জন্য সপ্তাহব্যাপী গ্রীষ্মকালীন শিবির চালু করেছেন, যেখানে নতুন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। প্রধানমন্ত্রীর আহ্বানের পর সূর্য শিশুদের জন্য আয়োজিত সপ্তাহব্যাপী গ্রীষ্মকালীন শিবিরের বিস্তারিত তথ্য শেয়ার করেন। রাজ্যে একজন ঔষধ পরিদর্শকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি জাল ঔষধ সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। মঙ্গলবার বিধানসভার অধিবেশনে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার ছিল বাজেট অধিবেশনের শেষ দিন। বাজেট অধিবেশনের সপ্তম দিনে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেন, রাজ্যে একজন ঔষধ পরিদর্শকের পদ শূন্য রয়েছে। এই পদটি 2024 সালের 30শে নভেম্বরের পর থেকে শূন্য। পাশাপাশি জাল ঔষধ সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। এদিন বিধানসভায় আলোচনার সময় বিধায়ক গোপাল চন্দ্র রায় দেশে নকল ঔষধের বিপজ্জনক পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী দেশে প্রায় 5 লক্ষ কোটি টাকার ঔষধ বিক্রি হয়, যার মধ্যে 3 লক্ষ কোটি টাকার জেনেরিক ঔষধ এবং 2 লক্ষ কোটি টাকার ব্র্যান্ডেড ঔষধ। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এর মধ্যে 20,000 কোটি টাকার জাল ব্র্যান্ডেড ঔষধ বাজারে রয়েছে। অন্য একটি রিপোর্টে বলা হয়েছে যে উত্তর পূর্ব ভারতে এই ধরনের নকল ঔষধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এদিন তিনি জানতে চান, সরকার কি রাজ্যের 8টি জেলা ও 23টি মহকুমায় ঔষধ পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনা করছে, পাশাপাশি ঔষধ পরিদর্শকের সংখ্যা বাড়ানোর কোনো পদক্ষেপ নিচ্ছে। বছরে 5 লক্ষ কোটি টাকার ঔষধ ইন্ডিয়াতে, তার মধ্যে 3 লক্ষ জেনেরিক আর 2 লক্ষ হলো আপনার ব্র্যান্ডেড। তার মধ্যে ব্র্যান্ডেডের বেশি 20,000 কোটি টাকার জাল ওষুধ ইন্ডিয়াতে ছড়িয়ে গেছে। এবং আরেকটা রিপোর্টে আছে নর্থ ইস্টে বেশি জাল ওষুধ আছে। আমি বলবো, আমি আশ্চর্যান্বিত যে ড্রাগ ইন্সপেক্টর একজন মাত্র, টোটাল সংখ্যা আমি স্যার আমি বলছি প্লিজ স্যার, দুইটা ড্রাগ ভেজাল জাল তৈরি হয় ফ্যাক্টরিতে, প্যাকিংয়ে আর ভেজাল হয়ে যায় সব প্যাকিংয়ে। আর স্যার আপনি প্রেশার সুগার আর্থাইটিস আছে বলে যাবেন স্যার, আমি জাল ওষুধকে ওই আমি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে দুর্গাবস্তিতে একটা ল্যাবরেটরি আছে, কিন্তু জাল ওষুধ সারা ত্রিপুরায় ছড়িয়ে আছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে জাল ওষুধ পরীক্ষা করা বা ভেজাল ওষুধ সাপ্লিমেন্টারি জাল। কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিধানসভায় জানান, সরকার বিষয়টি নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বর্তমানে রাজ্যে 40 জন পরিদর্শক নিয়মিত নজরদারি চালাচ্ছেন, যাদের মধ্যে 18 জন সরাসরি নিয়োগপ্রাপ্ত এবং 6 জন পদোন্নতি পেয়েছেন। তবে 2024 সালের 30শে নভেম্বর একজন কর্মকর্তার অবসরের ফলে একটি পদ শূন্য রয়েছে। এদিকে জাল ঔষধ সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বর্ধমান ফার্মা মামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সমস্ত বিধায়কেরা বর্ধমান ফার্মা মামলার বিষয়ে অবগত আছেন। এই মামলার তদন্ত চলছে। পশ্চিম ত্রিপুরা জেলার বিশেষ আদালতে ড্রাগ ইন্সপেক্টর কৃষ্ণ ভট্টাচার্য মামলাটি দায়ের করেছেন, যার মামলা নম্বর DC01/20। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 5ই মে। মুখ্যমন্ত্রী আরো বলেন, সরকার নকল ঔষধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। বিধায়ক গোপাল চন্দ্র রায় যদি কোনো নির্দিষ্ট ঘটনা সম্পর্কে অবগত থাকেন, তবে সরকারকে জানানোর অনুরোধ রাখছি বলে মুখ্যমন্ত্রী জানান। পদে মূল অনুমোদিত পদে
হয়েছে এবং সরাসরি যারা নিয়োগযোগ্য ইন্সপেক্টিং অফিসার পদের সংখ্যা 18 এবং প্রমোশনের মাধ্যমে 6টি। 30/11/2024 আমি যেটা বললাম, একটা পোস্ট খালি হয়েছে, উনি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন, সেটা খালি। আর এখানে আপনারা সবাই বর্তমান কারণের ঘটনা আপনারা সবাই জানেন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। মঙ্গলবার বিধানসভা বাজেট অধিবেশনের সমাপ্তি দিনেও বিরোধী বেঞ্চের সিপিআইএম বিধায়করা অধিবেশনে অনুপস্থিত। সপ্তাহব্যাপী চলা বাজেট অধিবেশনে স্পিকারের ভূমিকা নিয়ে ক্ষিপ্ত হয়ে বিরোধী দল সিপিআইএম সমর্থকরা অধিবেশন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল। বিরোধী দল জানিয়েছিল, স্পিকারের পক্ষ থেকে তাদের প্রতিনিধি দলের অভিযোগ এবং বক্তব্য শুনতে অসম্মতি প্রদর্শিত হয়, যার ফলে তারা বাজেট অধিবেশন বয়কট করার সিদ্ধান্ত নেয়। সিপিআইএম দলের বিধায়করা জানিয়েছেন, স্পিকারের পক্ষ থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব দেখা দেওয়ার কারণে তারা পরবর্তী দিনগুলোতে অধিবেশনে অংশগ্রহণ করবেন না। এই বয়কটের ফলে মঙ্গলবার বাজেট অধিবেশনের শেষ দিনেও বিরোধী বেঞ্চের সিপিআইএম বিধায়করা অনুপস্থিত ছিলেন। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাই এর সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বাংলা নববর্ষের আনন্দে এবার মামুনি বাজাজে মেগা এক্সচেঞ্জ ধামাকায় 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, আপনার জন্য 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে মামুনি বাজাজ। তাহলে আপনার স্বপ্নের বাজাজ বাইকটি কিনতে সোজা চলে আসুন মামুনি বাজাজের শোরুমে। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার, আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল। এছাড়াও পাচ্ছেন 10 লিটার পেট্রোল, অ্যাক্সেসরিজ সহ হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে। এই আকর্ষণীয় অফারটি চলবে 30 এপ্রিল 2025 পর্যন্ত। মামুনি বাজাজ, মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 9612133889, 9089440011। বিরতির পর স্বাগত সংবাদে। ভারতের উত্তর পূর্বে আরো আগ্রাসী নীতি গ্রহণ করুক চীন, এমন বিস্ফোরক ইঙ্গিত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। তার বক্তব্যে তীব্র প্রতিবাদ করেছেন
কংগ্রেস বিজেপি। এহেন পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে এই ইস্যুতে নিজের অভিমত ব্যক্ত করেন তিপ্রামথার ফাউন্ডার মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য। ভারতের উত্তর পূর্ব নিয়ে অযাচিত মন্তব্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন উপদেষ্টার। স্বভাবতই ইউনিসের এই মন্তব্য নিয়ে চারদিক তোলপাড়। প্রসঙ্গত 4 দিনের জন্য চীন সফরে গিয়েছেন মোহাম্মদ ইউনিস। সেখান থেকেই তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে নোবেলজয়ীকে বলতে শোনা গেছে, ভারতের পূর্ব প্রান্তের 7টি রাজ্য, যাদের 7 সিস্টার্স বলা হয়, ওই বিরাট অঞ্চল কিন্তু পাহাড় আর স্থলভাগে ঘেরা। সমুদ্রপথে যোগাযোগ করার উপায় নেই তাদের। বাংলাদেশই হলো সমুদ্রপথের রাজা, তাই ওই এলাকায় চীনা অর্থনীতির বিস্তার ঘটতেই পারে। 7 states of India, eastern part of India, called 7 Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's a production house for you. জানা গেছে বাংলাদেশের মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা ইতিমধ্যেই ভেবে ফেলেছেন চীন। এদিকে মোহাম্মদ ইউনিসের মন্তব্যকে তোপ দেগেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নজিরবিহীনভাবে হিমন্তের সঙ্গে কিছুটা সহমত কংগ্রেস নেতা পবন খেরাও। তবে তিপ্রামথার ফাউন্ডার মহারাজা প্রদ্যুৎ কিশোর তার সামাজিক মাধ্যমে এই ইস্যু নিয়ে আরও বেশি কড়াভাবে সুর চড়িয়েছেন। তার মতে, মোহাম্মদ ইউনিসের কথা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রদ্যুৎ মানিক্য সাফ বলেছেন, প্রযুক্তির উন্নতি, পরিকল্পনা এসবের জন্য কোটি কোটি টাকা খরচ করার দরকার নেই। আমরা বরং বাংলাদেশকে ভেঙে দিই, তাহলেই ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি সরাসরি সমুদ্রপথ ব্যবহার করতে পারবে। তার মতে, স্বাধীনতার সময়ে চট্টগ্রাম বন্দরের অধিকার ছেড়ে দেওয়া ভারতের ভুল হয়েছে। তবে বর্তমানে চট্টগ্রামের মানুষ অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। এই অবস্থায় তাদের পাশে দাঁড়িয়ে ভারতের স্বার্থ রক্ষা করা উচিত বলে পরামর্শ দিচ্ছেন তিপ্রামথার সুপ্রিমো। প্রসঙ্গত, ইউনিসের মন্তব্যের বিরোধিতা করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ইউনিসের এই মন্তব্য অবমাননাকর এবং নিন্দনীয়। উত্তর পূর্বে আরো বেশি করে রেল এবং সড়ক পথ তৈরি করা উচিত, যেন ভারতের অন্যান্য প্রান্তের সঙ্গে যোগাযোগ আরো দৃঢ় হতে পারে। ভারতের উত্তর পূর্ব প্রান্ত নিয়ে বাংলাদেশ সরকার যেরকম মনোভাব পোষণ করছে, তাতে দেশের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠবে বলে মনে করছে কংগ্রেস নেতা পবন খেরাও। এমনকি ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরাও এই বিষয়টি খুব ভালো চোখে দেখছে না। প্রসঙ্গত, হাসিনা পরবর্তী বাংলাদেশের দায়িত্বভার মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেওয়া হয়েছিল। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোকে কেন্দ্র করে এই ধরনের মন্তব্য নিয়ে সামনের দিন কি চিত্র বেরিয়ে আসে, সেদিকে তাকিয়ে বিভিন্ন মহল। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার উপর জনগণের বিশ্বাসই সবচেয়ে বড় সম্পদ, একথা জানিয়েছেন আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা। মঙ্গলবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 90তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরবিআই গভর্নর বলেন, আরবিআই এর উপর ভারতীয় জনগণের আস্থা আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমরা তা টিকিয়ে রাখতে এবং আগামী বছরগুলোতে আরো শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের অর্থনীতির আর্থিক কাঠামো গঠনের জন্য আগামী দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে জানান আরবিআই এর গভর্নর। এবার এক ধাক্কায় ওষুধের দাম বাড়ল 1.74%। 1 এপ্রিল থেকে দেশ জুড়ে বর্ধিত দাম কার্যকর হয়েছে। দাম বাড়ছে জ্বর থেকে রক্তরোগ, হৃদরোগ থেকে কিডনি সংক্রান্ত অসুখের, বাদ পড়ছে না স্টেন্টও। 1 এপ্রিল থেকে 900-র বেশি অপরিহার্য ওষুধের দাম বাড়ল দেশ জুড়ে। সম্প্রতি কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী এই ওষুধগুলোর দাম 1.74% বৃদ্ধি পেল। ফলে অসুখের চিকিৎসার খরচ আরো বাড়বে। ওয়াকিবহাল মহলের অভিমত, এমনিতেই ঔষধের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে এক ধাক্কায় 784টি ঔষধের পাইকারি বাজারে দাম বৃদ্ধির ফলে চিকিৎসা ব্যবস্থা দেশের গরিব ও মধ্যবিত্তদের নাগাল
নাগালের আরও বাইরে বেরিয়ে গেল। যেসব ওষুধের দাম বাড়ল তার মধ্যে প্রায় সব ধরনের রক্তচাপ, কিডনি, রক্তের বিভিন্ন রোগ যেমন হিমোফিলিয়া, সিকেল সেল, রক্ত পাতলা করা, রক্ত জমাট বাঁধার ঔষধ রয়েছে। পাশাপাশি কোলেস্টেরল, ইনসুলিন, ডায়রিয়া, গ্যাস্ট্রো, স্ট্রোক, পক্ষাঘাত, ব্যথা নাশকের পাশাপাশি জ্বরের ঔষধও রয়েছে দাম বৃদ্ধির তালিকায়। তবে ঔষধের স্ট্রিপ বা পাতা নয়, প্রতিটি ট্যাবলেট বা ক্যাপসুলের দাম বৃদ্ধি করা হয়েছে। ওষুধ যে শুধুমাত্র দাম ঊর্ধ্বমুখী তা নয়, দাম বাড়ছে স্টেন্ট সহ বিভিন্ন কার্ডিয়াক সার্জারি সামগ্রীরও। পাশাপাশি দাম বেড়েছে করোনারি স্টেন্টের, কারণ স্টেন্টকেও ঔষধ হিসেবে মান্যতা দেওয়া হয়েছে। বেয়ার মেটাল এবং ড্রাগ ইলিউটিং দু ধরনের স্টেন্টের দাম 1.74% দাম বৃদ্ধি করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। উড়িষ্যার পর এবার ঝাড়খণ্ডে ঘটল রেল দুর্ঘটনা। মঙ্গলবার ঝাড়খণ্ডের বারহাইটে দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় নিহত হয় 3 জন, আহত হন 5 জন। এদিন ভোর 3টে নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। সাহেবগঞ্জ জেলার বারহাইট থানা এলাকার ফারাক্কা লালমাটিয়া MGR রেলপথে ঘটে এই দুর্ঘটনা। জানা গেছে, সাহেবগঞ্জ জেলায় একটি খালি মালগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই কয়লা বোঝাই মালগাড়ি। দুর্ঘটনার জেরে 5 জন রেলকর্মী সহ একজন CRPF জওয়ান আহত হয়। তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বারহাইট কমিউনিটি হেলথ সেন্টারে। ঘটনার তদন্ত চলছে। এপ্রিল মাসের প্রথম দিনেই ব্যবসায়ীদের জন্য সুখবর। এক ধাক্কায় বেশ খানিকটা দাম কমলো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। আগেই খনিজ তেল সরবরাহকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল কমতে চলেছে বাণিজ্যিক গ্যাসের দাম, আর সেই কথাতেই মান্যতা দিয়ে 1 এপ্রিল থেকে 19 কিলোগ্রাম ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে কমলো 41 টাকা। মঙ্গলবার থেকে এই নয়া দাম লাগু হয় দেশ জুড়ে। তবে এই ছাড় শুধুমাত্র বাণিজ্যিক গ্যাসের জন্য, যার জেরে সুবিধা পেতে চলেছেন ব্যবসায়ীরা। তবে গৃহস্থের গ্যাস সিলিন্ডারের দাম এখনো চড়াও। এই দামে আপাতত মেলেনি কোনো ছাড়। মঙ্গলবার বিধানসভার অধিবেশনে 2023-24 অর্থ বছরের অর্থ ব্যয় সম্পর্কে প্রশ্ন ও আলোচনায় মুখোমুখি হন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। অষ্টম বেতন কমিশন গঠন বিবেচনাধীন বলে বিধানসভায় জানালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বিধায়ক গোপাল চন্দ্র রায় এ নিয়েও সওয়াল করেন বিধানসভা অধিবেশনে। তিনি বলেন, 2018-19 থেকে শুরু করে সম্পূর্ণ টাকা ব্যয় করতে পারেনি, এগুলো পরের বছর করা হবে বলে করা হয়নি। অর্থমন্ত্রী নিজেই স্বীকার করেছেন 941 কোটি টাকা তিনি পরের বছর ব্যয় করেছেন। 1 এপ্রিল মঙ্গলবার বাধারঘাট বিধানসভা কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী তথা প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এদিন দিলীপ সরকারের বাসভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রক্তদান শিবির এবং দরিদ্র নারায়ণ সেবার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দিলীপ সরকারের অগণিত গুণমুগ্ধ তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা দিলীপ সরকারের কনিষ্ঠ বোন মীনারানী সরকার, বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর অলোক রায়, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, কর্পোরেটর বাপি দাস ও মন্ডল সভাপতি মনীশ দেব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথিরা। সকলেই প্রয়াত বিধায়কের রাজনৈতিক আদর্শ ও মানবিক কাজের দিকগুলো নিয়ে আলোচনা করেন। আজকে আমার বড় ভাই দিলীপ সরকারের 6ম মৃত্যুবার্ষিকী। সেই মৃত্যুবার্ষিকীতে যারা এখানে উপস্থিত হয়েছেন, দাদার কথা মনে রেখে ওনারা এসেছেন। কারণ আমার বড় ভাই সবার সঙ্গে খুবই সুসম্পর্ক ছিল, তাই সবাই এখানে অনেকেই না জেনেও একটু পত্রিকাতে দেখতে পেয়ে আবার ছুটে এসেছেন। কারণ আমার বড় ভাই সবাই ওনাকে তাদের হৃদয়ে রেখেছেন, এটা আমরা দেখতে পেয়েছি। আজকে 6ম মৃত্যুবার্ষিকী সেই জায়গায় আমরা দেখছি দৃশ্যটা। তো আমি বলতে চাই যে আজকে আমার খুবই দুঃখ লাগছে, কারণ কীভাবে আমি বলবো, সবাই এখানে যারা যারা বলেছেন সবাই সুন্দরভাবে বলেছেন, কিন্তু আমি বলতে চাই যে এইভাবে যাতে আমার আমৃত্যু পর্যন্ত আমি সেটা দেখে যেতে পাই, এইটুকু আমরা। প্রতি
বছরের মতো এবছরও রাজধানীতে 1 এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হলো চৈত্র মেলা। এই মেলা চলবে আগামী 14 এপ্রিল পর্যন্ত। রাজধানীর শকুন্তলা রোড, ওরিয়েন্ট চৌমুহনী এবং শিশু উদ্যান সংলগ্ন এলাকায় বসেছে এই মেলা। মেলার প্রথম দিনে জমে উঠেছে দোকানিরা নানা পসরা সাজিয়ে বসেছেন। ক্রেতাদের ভিড় বাড়ছে ধীরে ধীরে। ব্যবসায়ীরা জানান, নতুন বছর উপলক্ষে এই মেলায় প্রচুর ভিড় হয়। পরিবার পরিজন নিয়ে ক্রেতারা আসেন এবং প্রয়োজনীয় জিনিস ক্রয় করেন। এদিকে পসরা সাজিয়ে বসা এক দোকানি জানান, এই মাত্র দোকান খুলে বসলাম, আশা তো অনেক আছে, দেখি না কি হয়, এখন তো কিছু বলতে পারছি না বলে তিনি জানান। মাত্র খুললাম, কিরকম আশা আছে? দেখি না, অনতিত বুঝতে পারতেছি না। অন্যান্য বার এবার প্রথম নাকি আগে এসছে? না, আগেই ছিল কিরকম হতে হবে মোটামুটি। এডিসি নির্বাচনের পূর্বেই পাহাড় দখলের লড়াই শুরু। টাকারজোলা বিজেপি মণ্ডলের উদ্যোগে মঙ্গলবার পশ্চিম টাকারজোলা শুভচন্দ্রপাড়ায় ভারতীয় জনতা পার্টি দলের এক যোগদান সভার আয়োজন করা হয়। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি নির্মল দেববর্মা, এমডিসি সঞ্জীব রিয়াং, সিপাহীজলা জেলা উত্তরের বিজেপি সভাপতি বিপ্লব চক্রবর্তী সহ আরো অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই যোগদান সভায় কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কর্তৃক জনজাতিদের উন্নয়নমূলক কাজকর্মে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দল ত্যাগ করে 44 পরিবারের 130 জন ভোটার ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করেন। এদিনের এই যোগদান সভায় উপস্থিত নেতৃত্বরা ভারতীয় জনতা পার্টি দলের দলীয় পতাকা দিয়ে দলের থেকে দলে বরণ করে নেন। মণ্ডল সভাপতি জানান, জনজাতিরা বুঝে গেছেন তাদের বোকা বানিয়ে দীর্ঘ বছর যাবৎ অনেক রাজনৈতিক দল রাজনীতি করেছে, কিন্তু এখন আর নয়। তারা এখন সবকা সাথ সবকা বিকাশ নীতিতে বিশ্বাসী হয়ে এগিয়ে এসেছেন। যত ভাই সকলের মিডিয়া বন্ধু সেইদিনেও জায়গাখানে সাইমান লাগে তিনি পশ্চিম টাকারজোলা বা নর্থ টাকারজোলা নিজে তিনি দুইটা বেশি মিলই নাই জায়গা কাছে বিধানসভা এবং প্রোগ্রাম এবং 12 টাকারজোলা বিধানসভা নিয়ে 30 নম্বর বুথ সেন্টার খেলাইও ও জায়গাও তিনি সিপিএম তাই অন্য দলীয়কারী নাই চীন ভারতীয় জনতা পার্টি বাই 44 পরিবার নিয়ে 30 ভোটার সমাজ দিন করে উঠাই বাহাই না অবা হেখাইনে সঙ্গে চিনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট চিনি শাসন যত্ন মুম্বাই বরফ যত্ন খাবার সব খাইনে এবং সমাজ হেলা সই না হেলাইকে আমার পাশ। আবারও নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বাংলা নববর্ষের আনন্দে এবার মামুনি বাজাজে মেগা এক্সচেঞ্জ ধামাকায় 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, আপনার জন্য 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে মামুনি বাজাজ। তাহলে আপনার স্বপ্নের বাজাজ বাইকটি কিনতে সোজা চলে আসুন মামুনি বাজাজের শোরুমে। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার, আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল। এছাড়াও পাচ্ছেন 10 লিটার পেট্রোল, অ্যাক্সেসরিজ সহ হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে। এই আকর্ষণীয় অফারটি চলবে 30 এপ্রিল 2025 পর্যন্ত। মামুনি বাজাজ, মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 9612133889, 9089440011। আপনারা শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একিবি টিভির পর্দায়। বিরতির পর স্বাগত সংবাদে। অটো চালকদের অবরোধে আটকে পড়েন এডিসির কার্যনির্বাহী সদস্য ডলি রিয়াং। ঘটনা মঙ্গলবার জম্পুই জেলা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। সেখানকার রাস্তা সংস্কারের জন্য বহুবার আন্দোলন হয়েছিল, কিন্তু কাজ শুরু হয়নি। এর জেরেই এই অবরোধ বলে জানা যায়। কেন্দ্রীয় এবং
রাজ্য সরকার সড়ক সংস্কার করার লক্ষ্যে কোটি কোটি টাকা প্রদান করছেন। অভিযোগ, একাংশ ঠিকাদার ও ইঞ্জিনিয়ারদের দরুন নিম্নমানের কাজের ফলে খেসারত দিতে হচ্ছে জনগণকে। সড়কের বেহাল অবস্থার দরুন বিপন্ন জনজীবন, যার ফলে জনসমস্যা তৈরি হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আর এই সমস্ত সড়ক সংস্কার করার দাবিতে যানবাহন চালক সহ স্থানীয়রা প্রতিনিয়ত সড়ক সংস্কার করতে সড়ক অবরোধ করেন। ঠিক তেমনি একটি ঘটনা ঘটে গেল মঙ্গলবার দুপুরে জম্পুইজলা থেকে গাংরাইকামি যাওয়ার রাস্তা সংস্কার করার দাবিতে সড়ক অবরোধ করল অটো চালক সহ স্থানীয় এলাকাবাসী। চালকদের সড়ক অবরোধে আটকে পড়েন TTAADCর EM ডলি রিয়াং। ঘটনার খবর পেয়ে ছুটে যান পুলিশ সহ জম্পুইজলা মহকুমা PWD দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার বিনোদ দেববর্মা। জানা যায় 1,49,00,000 টাকা ব্যয়ে রাস্তা সংস্কারের কাজের অনুমোদন বের হয়েছে। দীর্ঘ অনেক দিন হয়ে গেলেও রাস্তা সংস্কার করছেন না সংশ্লিষ্ট দপ্তর। জুনিয়র ইঞ্জিনিয়ার বিনোদ দেববর্মা আগামী 1 সপ্তাহের মধ্যে এই রাস্তাটি সংস্কার করার আশ্বাস দেন। আনত আইন ডিপার্টমেন্ট সাইডও কাটো जों सिनी के फाइनेंशियल ईयर के जेमन 22, 23, 24, 25, 26 मिया जरा तो इनका के 24, 25 नि सेशन पाइया और सामने इनका के 25, 26 तीन इन सिमी सिंह को एकदम 25, 26 जो बरक सार जों साबो ओ एक सप्ताहनि बिसिम बक टेंडर खाइने टेंडर खाइ टेंडर किसे प्रोसेस दं एक सप्ताह आमे के टेंडर फुलुगै बरक जे मानाइनो मामानि परे वार अर्डर मामान लगे लगे जों सामनो रमाइदों কিন্তু অটো চালক সহ স্থানীয়রা দাবি করেন তাদেরকে লিখিত দিতে হবে, কারণ মৌখিকভাবে এই সমস্ত কথার কোনো মূল্য নেই। কেননা একাধিকবার PWD দপ্তরের আধিকারিকরা এই রাস্তাটি সংস্কারের কাজ দ্রুত করবেন বলে কথা দিয়েছিলেন। শেষে প্রতিশ্রুতি পেয়ে এই রাস্তা অবরোধ মুক্ত হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে এই রাস্তা সংস্কার না করলে ফের বড়সড় আন্দোলনের হুমকিও দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, AKB TV। তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামি RD ব্লকের অধীন 18মুড়া ADC ভিলেজের 18মুড়া পাহাড়ের পাদদেশে 48 মাইল কৃষ্ণমণি চৌধুরী রিয়াংপাড়া এলাকায় যে পানীয় জলের ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের হচ্ছে। অভিযোগ স্থানীয়দের। অবিলম্বে এই বিষয়ে প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয় স্থানীয়দের তরফে। কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান পানীয় জলের ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ অত্যন্ত নিম্নমানের করা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি RD ব্লকের অধীন 18মুড়া ADC ভিলেজের 18মুড়া পাহাড়ের পাদদেশে 48 মাইল কৃষ্ণমণি চৌধুরী রিয়াংপাড়া এলাকায় বসবাসকারী জনগণের জন্য পানীয় জল সরবরাহের জন্য একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে। তবে এলাকাবাসীদের অভিযোগ, এই প্রকল্পের কাজটি অত্যন্ত নিম্নমানের হচ্ছে এবং কাজের গুণগত মান নিয়ে তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, নির্মাণ সামগ্রীতে গুণগত মানের অভাব রয়েছে এবং প্রকল্পের কাজের গতিও অত্যন্ত ধীর। এমনকি এলাকাবাসীর মতে যে স্থানগুলোতে পানীয় জল সরবরাহের জন্য পাম্প এবং পাইপলাইন স্থাপন করা হচ্ছে সেখানে একাধিক ত্রুটি রয়েছে, যা পরবর্তীতে আরো বড় সমস্যা সৃষ্টি করতে পারে। জনৈক এলাকাবাসী মঙ্গলবার জানিয়েছেন, আমরা দীর্ঘদিন ধরে এই প্রকল্পটির জন্য অপেক্ষা করছি, কিন্তু কাজের মান এত খারাপ কেন তা বুঝতে পারছি না। পানীয় জল সরবরাহের জন্য যে ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্মাণ করা হচ্ছে তা যদি সঠিকভাবে কাজ না করে তাহলে আমাদের জীবনের জন্য এটি কোনো সমাধান নয়। এটাই DWS কাজ। আমরা এদিকে তো গ্রামের লোক চাইতেছে জল, চাইতেছে পাইপ লাইন দিয়া জল তো 47 মাইল যাইতে আসলো, জল পাইনি 47 মাইল, 47 জল পাই নাই দেখিয়া এখানে ওয়াটার প্রুফ এখানে করতেছে ট্যাঙ্কি, এখানে জল স্টপ করব, জল স্টপ করে সারে 47 মাইল জল ছাড়ব, সারা স্টপ করে জল ছাড়ব, এরপরে সিনটেক বানিয়ে এরপরে পয়েন্ট সুয়েন লাগাইয়ে এখানে ছাড়ব। তবে এই কাজটা চলতেছে 2 নম্বর কাজ। 2 নম্বর কাজ চলতেছে এখানে, সিমেন্টের সব 2 নম্বর, ইটের সব 2 নম্বর কাজ চলতেছে। এখানে কন্ট্যাক্ট যারা আইও না, দেখছেও না, কিছু না, আমরা অপারেটররা কিছু কথা কইছি না। কোন ইঞ্জিনিয়ার আছে উনি কাজটা করতেছে? ইঞ্জিনিয়ার কাজ করতে সময় তো পরশু দিন সেদিন আছে, 1-2 মাস পরে আয়া দেখে গেছে গা।
এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্বেও এই অভিযোগের প্রতি গুরুত্ব দিয়েছেন। তেলিয়ামুড়া উপজেলা পরিষদের এক সদস্য জানান, এলাকার জনগণের দীর্ঘদিনের সমস্যা সমাধান হিসেবে এই প্রকল্পটি একটি বড় পদক্ষেপ। তবে কাজের মান নিয়ে এলাকাবাসীদের যে অভিযোগ উঠেছে তা আমরা গুরুত্ব সহকারে দেখব। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং প্রকল্পের গুণগত মান উন্নত করার জন্য ব্যবস্থা নেব। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার মানুষের জন্য এটি একটি বড় সাফল্য হবে, কিন্তু যদি প্রকল্পের মান খারাপ হয় তাহলে তা ভবিষ্যতে নানা সমস্যার সৃষ্টি করতে পারে। স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীদের অনুরোধ, এক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত এবং অভিযোগের প্রতি যথাযথ গুরুত্ব প্রদান করে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার, যাতে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হতে পারে এবং এলাকার মানুষের পানীয় জলের সমস্যা চিরকালীনভাবে সমাধান হয়। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। ক্লাবে নিয়ে 3 সন্তানের বাবাকে বেধড়কভাবে পেটানো হয় বলে অভিযোগ। জানা যায়, খোয়াইয়ের পূর্বগণকে পশ্চিম কলোনি এলাকার বাসিন্দা কালীপদ দে টাকা পয়সার লেনদেনের বিষয়ে এলাকার স্থানীয় এক ভাড়াটিয়াকে সোমবার সন্ধ্যায় প্রচন্ড মারধর করে। এই মারধরের কারণে রাস্তায় লুটিয়ে পড়ে ওই ভাড়াটিয়া ব্যক্তি। এই ঘটনাটি প্রত্যক্ষ করে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে কালীপদ দেকে উত্তম মধ্যম দেয় বলে জানা যায়। এই উত্তম মধ্যমের জেরে মঙ্গলবার খোয়াই জেলা হাসপাতালে তাকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়াতে কালীপদ দেকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। তাই একজনে কাজ করতো আর কি, কাজের টেহা ভাই তো ওটা হালো সমস্যা হয়েছে। কোন জায়গাতে সমস্যা হয়েছে? আমরা বিবাদী ক্লাবের সামনে। বিবাদী ক্লাব কোন নেই? তাইনের বাড়ি ওইখানে বিবাদী ক্লাবের সামনে, আমার দেওরের বাড়ি বিবাদী। আমরা তো জানি না, আমরা হাল্লা চিল্লা উন্না পরে গেছি, গিয়া দেখি আরে ক্লাবের রিসিপ্টারি লাগাই লিছে। তা আমরা কইছি কি তা ভুল যখন হয়েছে, হেজম বয়স্কের উপরে বাড়ি দিছে, তো এটা সিদ্ধান্ত তোমরা বইয়া করো, মারলে তোর সমস্যার সমাধান হয় না। তো তারা কইছে ঠিক আছে, আগে ফিটে লাগছে, কইছে ঠিক আছে 25,000 টাকা জরিমানা দেওয়া লাগবে। আমরা হয়েছি ঠিক আছে, আমরা রাজি আছি, আমরা রুগীটা দেখতাম চাই। হে যে মারছে রুগীটা আমরা হসপিটাল গিয়া দেখবো, কোনা দেখন যাইতো না, ক্লাবের অনুমতি ছাড়া দেখন যেত না। হসপিটাল কবে আছে? কালকে। কালকে বলে তাইনারে ভর্তি করছে, এমআরআই করা লাগবে। আমরা কইছি ঠিক আছে, যা ওই করার লাগে আমরা রাজি আছি, টেহা দিই। মানে ক্লাবের তারই আনছে মাইটা সেটা। এখন কি অবস্থা তাইনের? এখন তো সিরিয়াস দিবে তালা। আপনার কি হয়? আমার দেওর হয়। তাইনারও 3 জন বাচ্চা আছে। কালীপদ দে। পুরনো বাড়ি বিবাদী ক্লাবের সঙ্গে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন AKB টিভির পর্দায়। নমস্কার।